হ্যালো ডিয়ার মাই স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তোমরা যারা এনইপি ইংরেজি অনার্সের ফার্স্ট সেমিস্টারের প্রিপারেশন নিচ্ছ, আবার তোমরা যারা ইংরেজিতে অনার্স নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছো, সদ্য এইচএস পরীক্ষা দিয়ে উঠলে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব নিউ সিলেবাস মানে এনইপি সিস্টেমে সেমিস্টার 1-এ তোমাদের যে ইংলিশ লিটারেচারের উপর শর্ট নোটস লিখতে হয়, সেই শর্ট নোটসের উপরে আমি একটি টপিক নিয়ে আলোচনা করব এবং এই টপিকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা পরীক্ষা দেবে তাদের জন্য এবং আগামী দিনে যারা ইংরেজি অনার্স নেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং তোমরা যদি এই চ্যানেলে কেউ নতুন হও, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবে না, কারণ আবার যখন আরেকটা নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এর আগের ভিডিওগুলো যদি কেউ না দেখে থাকো, অনুরোধ করব আমার চ্যানেল পেজে গিয়ে ভিডিওগুলো দেখে নেবে। তাহলে চলো আজকে দেখে নিই তোমাদের জন্য লিটারেচারের এই পার্টে কি টপিক আছে। তাহলে আজকে দেখো আমরা যে টপিকটা বা যার উপরে একটা শর্ট নোট আমরা দেখে নেব, সেটা দেখো ক্যাভেলিয়ার পোয়েট্রি। সেটা কি আছে দেখো, ক্যাভেলিয়ার পোয়েট্রি। এই ক্যাভেলিয়ার পোয়েট্রি এখানে দেখো আমি একটু লিখে দিয়েছি সিভিল ওয়্যার। কেন লিখে দিয়েছি? আজকে যদি আমরা ক্যাভেলিয়ার পোয়েট্রি এটা নিয়ে আলোচনা করি, আমাদেরকে একটুখানি ফিরে দেখতে হবে ইংল্যান্ডে যখন গৃহযুদ্ধ লেগেছিল, অর্থাৎ ইংলিশ সিভিল ওয়্যার। এই ইংলিশ সিভিল ওয়্যার কিন্তু 1642 থেকে 1651 এই সময়টুকু কিন্তু চলেছিল। আর এই সময় তখন ইংল্যান্ডের সিংহাসনে ছিলেন চার্লস দ্য ফার্স্ট, মানে চার্লস ওয়ান। তার বাবা জেমস ওয়ান বা জেমস 6 এর পরে তিনি যখন সিংহাসনে বসেছিলেন, তখন ইংল্যান্ডে কিন্তু গৃহযুদ্ধ বেঁধেছিল। এবং গৃহযুদ্ধ কেন বেঁধেছিল তার কিছু প্রসঙ্গ এখানে আসবে। এবং সেই সময় যারা কবিতা বা তাদের লেখার মাধ্যমে কিং চার্লস দ্য ফার্স্টকে সাপোর্ট করেছিল, তাদেরকে কিন্তু আমরা ক্যাভেলিয়ার পোয়েটস এবং তাদের রচনায় কিন্তু এই ক্যাভেলিয়ার পোয়েট্রি নামে পরিচিত। সুতরাং বুঝতেই পারছো আজকে এই ভিডিওতে আমি কিছু সূত্র, কিছু সংক্ষেপে যে শব্দ বা ফ্রেজগুলো সাজিয়ে রেখেছি, তোমরা ফলো করে কিন্তু নিজেরাই একটি সুন্দর শর্ট নোট তৈরি করতে পারবে। তাহলে চলো দেখে নিই কিভাবে আমরা একটি শর্ট নোট নিজেরাই তৈরি করে নিতে পারি। এখানে যে তথ্য দেওয়া আছে, তাহলে দেখো কি লেখা আছে, মার্কড বাই। তাহলে প্রথমেই তোমরা লিখতে পারো মার্কড বাই আনএফেক্টেড ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা প্রথমেই কিন্তু ক্যাভেলিয়ার পোয়েট্রির যে স্পেসিফিকেশনস বা ফিচার্স আমরা কিন্তু সেটা তুলে ধরতে পারি যে ক্যাভেলিয়ার পোয়েট্রি was marked by unaffected language। এইভাবে কিন্তু তোমরা সেন্টেন্সকে কমপ্লিট করতে পারো। their writings তারপরে দেখো লেখা আছে সেলিব্রেশন অফ সোশ্যাল লাইফ। তাহলে সামাজিক যে প্রেক্ষাপট ছিল সেই সময়কার যে সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সেই প্রেক্ষাপটটাও কিন্তু আমরা তাদের লেখার মাধ্যমে পাই এবং সেটাও কিন্তু আমরা এখানে লিখতে পারি, সেলিব্রেশন অফ সোশ্যাল লাইফ। তারপরে দেখো কি লেখা আছে মান্ডেন প্লেজার্স, মানে তাদের লেখার মধ্যে কিন্তু একটা মান্ডেন প্লেজার্স ছিল, একটা যে আনন্দ বা যে উপভোগ সে ব্যাপারটা কিন্তু ফুটে উঠেছিল এবং সেখানেই কিন্তু ম্যানস ফ্রিডম ছিল। তাহলে এই কথাটা আমরা লিখতে পারি। এছাড়াও দেখো কি লেখা আছে লিনিং অন রয়্যালিস্ট কজ। আগে প্রথমেই শুরুতে বলেছিলাম যে এখানে কিন্তু ক্যাভেলিয়ার পোয়েটস আর দোজ হু সাপোর্টেড চার্লস দ্য ফার্স্ট। তাই সুতরাং বুঝতে পারছো তাদের লেখার মধ্যে কিন্তু একটা ইনক্লাইনেশন বা লিনিংস আছে রয়্যালিস্ট কজ, অর্থাৎ রাজার প্রতি। দেখো কি লেখা আছে সাপোর্টিং কিং চার্লস দ্য ফার্স্ট। এই কিং চার্লস দ্য ফার্স্ট কিন্তু তোমরা জানো, এখানে একটু লিখতে পারো তার রেইন পিরিয়ড। কিন্তু রেইন পিরিয়ড মানে কোন সময়টুকু তার রাজত্ব ছিল 1625 টু 1649 এই সময়। আর সিভিল ওয়্যার হয়েছিল কিন্তু 1642 টু 51। এরপরে দেখো কি লেখা আছে ইংলিশ সিভিল ওয়্যার, দ্য টার্ম ক্যাভেলিয়ার ফ্রম ল্যাটিন। তাহলে এই যে ক্যাভেলিয়ার কথাটা আমরা পাচ্ছি, ক্যাভেলিয়ার কিন্তু একটা ল্যাটিন রুট ওয়ার্ড সেখানে আমরা পাচ্ছি, যার মানে কিন্তু আমরা এখানে লিখে দিয়েছি দেখো মিড নাইট। বেসিক্যালি এটাকে বলা হতো মাউন্টেড সোলজার্স, অথবা ক্যাভালরি থেকেও এটা আমরা পাচ্ছি, তাই এটা থেকে লেখা আছে হর্সম্যান। সুতরাং তাদের যে আইডেন্টিটি,
যে ভাবে এই নামটা পাই আমরা, সেই আইডেন্টিটি আমরা কিছুটা এই টার্মের মধ্যে পাচ্ছি। ইউজ স্কর্নফুলি বাই देयर অপোনেন্টস, বুঝতেই পারছো মিড নাইট, নাইট মানে কি আমরা জানি সেই ইতিহাসে যদি ফিরে যায় যে নাইট কাদের বলা হতো, তাহলে এখানে দেখো লেখা আছে ইউজ স্কর্নফুলি বাই देयर অপোনেন্টস, অর্থাৎ সেই সময় যারা তাদের বিরোধী ছিল, মানে চার্লস ওয়ানের যারা বিরোধী তাদেরকে রাউন্ড হেডস বলা হতো, যারা কিন্তু পার্লামেন্টকে সাপোর্ট করতো এবং এই যারা রাজার যারা মানে সমর্থনকারী ছিল তাদেরকে কিন্তু ক্যাভিলিয়ার যারা তাদেরকে কিন্তু স্কর্নফুলি, তার মানে একটু ব্যঙ্গ করে কিন্তু তাদেরকে বলা হতো যে তারা যেন নাইট বা এই টার্মটা ব্যবহার করা হতো বাই देयर অপোনেন্টস। Their political allegiance and ideas as pro-monarchy and pro-royal, তাহলে সেখানে লেখার মধ্যে আমরা পাচ্ছি দেখো pro-monarchy and pro-royal, তাহলে বুঝতেই পারছো তাদের লেখার মধ্যে স্বাভাবিকভাবে তাদের যে আইডিয়াস, তাদের যে বিষয়বস্তু, মানে তাদের কবিতা বা রচনার যে বিষয়বস্তু সেখানে কিন্তু pro-monarchy বা pro-royal এটা কিন্তু আমরা পাচ্ছি। Most were aristocrats and courtiers, তাহলে যারা লিখছেন সেই সময়কার যারা ক্যাভেলিয়ার পোয়েটস তারা কিন্তু সকলেই কিন্তু অ্যারিস্টোক্র্যাটস অথবা কেউ কেউ আছে কোর্টিয়ার্স, মানে তারা সভাসদ, সেই রাজসভার তারা সদস্য বা রাজসভার তারা বিশেষ একটা পদে রয়েছে এবং সবাই অভিজাত। রিকারেন্ট থিম অফ সাপোর্টিং মনার্কি, তাহলে তাদের লেখার মধ্যে তাদের যে রচনার বিষয়বস্তু কিন্তু বারবার ফিরে এসেছে কিন্তু চার্লস ওয়ান, মানে রাজারকে সমর্থন করে রাজার প্রতি বিভিন্ন যে সমর্থনের প্রেক্ষিতে যে লেখা, তার যে প্রশংসা, সেগুলো কিন্তু বারবার করে ফুটে উঠেছে। এবং এখানে তাদের সেই লেখার মধ্যে দিয়ে আমরা কি পাচ্ছি দেখো পলিশ অ্যান্ড এলিগ্যান্ট লিরিক্স, তাহলে এই যে কবিতা তার যে পলিশ অ্যান্ড এলিগ্যান্ট লিরিক্স, এটাও আমরা কিন্তু আমাদের আনসারে এটা সংযোজন করতে পারি এই ফ্রেজটি বা টার্মটি। শর্ট ফ্লুয়েন্ট গ্রেসফুল লিরিক্স অফ ল, এবং সেই তাদের যে বিষয়বস্তু সেখানে আমরা তার বেশ কতগুলো বিষয়বস্তুর মধ্যে আরেকটি বিষয়বস্তু আমরা পাচ্ছি সেটা হলো ল, তাদের প্রেম বা ভালোবাসার উপরে তাদের কিন্তু বিষয়বস্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং সেটা কিন্তু খুব সংক্ষেপ, মানে শর্ট, মানে এমন নয় যে অনেক বড়, এরকম নয়, শর্ট ফ্লুয়েন্ট এবং গ্রেসফুল, খুব সুন্দর। কার্পেডিয়াম থিম, এই কার্পেডিয়াম থিমটা কিন্তু তোমরা নিশ্চয়ই তোমরা যখন মেটাফিজিক্যাল পোয়েট্রি পড়বে সেখানেও দেখবে এটা পাবে, মানে সিজ দ্য ডে, অর্থাৎ যে যতক্ষণ সময় আছে আমরা উপভোগ করি, আমরা আনন্দ করি, তাই এই আমরা যে উপভোগ আনন্দ জয় অফ লাইফ এটাও কিন্তু আমরা পাচ্ছি তাদের লেখার মধ্যে বিষয়বস্তুতে। কনসেন্ট্রেটেড অন রাইম মিটার অ্যান্ড ক্যাডেন্স, তারা কিন্তু এছাড়াও তাদের বিষয়বস্তুর পাশাপাশি তাদের লেখার যে ধরন সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাইম, তারপরে মিটার অ্যান্ড ক্যাডেন্স, এক্ষেত্রেও কিন্তু তারা সমান মনোযোগ দিয়েছিল। তাহলে আমরা কিন্তু এখানে লিখতে পারি যে অলসো কনসেন্ট্রেটেড অন রাইম মিটারস অ্যান্ড ক্যাডেন্স ইন রাইটিং, আমরা এইভাবে কিন্তু বাক্যগুলো সম্পূর্ণ করতে পারি। তারপরে দেখো লেখা আছে লুকিং ফরওয়ার্ড টু ল্যাটিন পোয়েটস, তাহলে তারা কিন্তু ল্যাটিন পোয়েটস মানে ক্লাসিক্যাল পোয়েটস, সেটা আমরা ক্যাপুলাস বলতে পারি, হোমার বলতে পারি, যাই বলি না কেন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে তারা কিন্তু ল্যাটিন পোয়েটস এর প্রতি তাদের কিন্তু ইনক্লাইনেশন ছিল। সুতরাং কেন স্টাইল এবং থিমস, এর ফলে কি হলো অপেন ইনডোর রিলিজিয়ন ফিলোসফি, এই রিলিজিয়ন এন্ড ফিলোসফির ক্ষেত্রে আমরা যেটা দেখি যে রাউন্ড হেডস বা যাদের বিরোধী ছিল, যারা পার্লামেন্টের পক্ষে ছিল, তাদের থেকে কিন্তু তাদের যে নিজস্ব চিন্তা ভাবনা ধর্মীয়, এক্ষেত্রে এদের চিন্তা ভাবনা কিন্তু আলাদা এবং কখনো কখনো এই রিলিজিয়ন বা ফিলোসফি আইডিয়াটাকে তারা কিন্তু ইগনোর করতো। কেন করতো? তারা মেয়ারলি দে লিড টু জয় অফ লাইফ, তারা কিন্তু এই জয় অফ লাইফ, তার মানে কি এই যে জয় অফ লাইফ মানে কার্পিটিভ, মানে যে সময় আছে উপভোগ করো, আনন্দ করো, এটাকেই কিন্তু তারা বেশি গুরুত্ব দিয়েছিল। হ্যাভিং অ্যালিগরিক্যাল অ্যান্ড ক্লাসিক্যাল রেফারেন্সেস, স্বাভাবিকভাবে যে ল্যাটিন পোয়েটস বা ক্লাসিক্যাল আমরা রেফারেন্স পাচ্ছি, অ্যালিগরিক্যাল রেফারেন্স পাচ্ছি তাদের লেখার মধ্যে। এছাড়া আরেকটা দেখো যে লভের কথা বলা হলো, দেয়ার রাইটিংস কিন্তু ওয়ার অফ প্লেটোনিক লভ, তাহলে যে ভালোবাসার কথা আমরা পাচ্ছি তাদের কবিতা, তাদের কাব্য রচনার মধ্যে, সেখানে কিন্তু আমরা প্লেটোনিক লাভটাও আমরা পাচ্ছি। এরপরে দেখো কি লেখা আছে, ফুল অফ মেটাফর অ্যান্ড ফ্যান্টাসি,
এবং তাদের লেখার মধ্যে কিন্তু আমরা মেটাফোর পাচ্ছি এবং ফ্যান্টাসি পাচ্ছি। এইবারে এই যে আমরা ক্যাভেলিয়ার পোয়েট্রি আমরা আলোচনা করলাম বা ক্যাভেলিয়ার পোয়েট্রির এই যে ফিচার্স বা স্পেসিফিকেশনস নিয়ে আলোচনা করলাম, এবার আমরা কিছু কবি বা কিছু রাইটার তাদের কিন্তু কথা উল্লেখ অবশ্যই করব। তাহলে ক্যাভেলিয়ার পোয়েট্রিতে এবার আমরা ক্যাভেলিয়ার পোয়েটস যারা ছিলেন তাদের কথাও আমরা কিছু বলবো। তাই আমি এখানে লিখে দিয়েছি যে ওয়েল নোন পোয়েটস, কিছু যারা খুব পরিচিত ওয়েল নোন পোয়েটস কারা ছিলেন একটু দেখে নিই। দেখো কি লেখা আছে, রবার্ট হেরিক, থমাস ক্যারিউ, স্যার জন সাটলিং, রিচার্ড লাভলেস, জন ক্লিভল্যান্ড। এই নামগুলো আমরা ক্যাভেলিয়ার পোয়েটস হিসেবে পাচ্ছি। সুতরাং তোমরা তোমাদের নোটসের শেষে এই নামগুলো অবশ্যই উল্লেখ করতেই পারো। তাহলে এইভাবে তোমরা যদি এই ইনফরমেশন কাজে লাগিয়ে একটা সুন্দর ছোট্ট নোটস তোমরা তৈরি করতে পারবে। আশা করছি তোমাদের পরীক্ষা কাজে আসবে, তোমাদের প্রিপারেশন ভালো হবে। তাহলে শেষ করার আগে আরেকবার বলছি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে কেউ যদি প্রথমবারের জন্য এই ভিডিও দেখে থাকো, আর তোমাদের মতো তোমাদের বন্ধুদের কাছেও এই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্ত।